অচেনা ভয়, সাথে অনুভূতির মায়া এবং রহস্যের অন্তর্জাল ঝুলিতে নিয়ে হাজির আমরা একটুখানি গপ্পতে আজকে আপনাদের জন্য বিশেষ নিবেদন একটি নতুন ভয়ের গল্প। পর্দা লিখেছেন অলোক কুমার দাস। গল্পটির লেখক অলোক কুমার দাস পেশায় একজন চিকিৎসক। বর্তমানে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে কর্মরত। লেখা ছাড়া তার আর দুটো প্রিয় বিষয় হল ছবি আঁকা এবং গল্পের বই পড়া। গল্পে সূত্রধর সুখশঙ্কর। শুরু হচ্ছে আজকের গল্প পর্দা। মৃত্যুর আগে অবনীদা যা লিখে গিয়েছিল তা দেখছি অক্ষরে অক্ষরে সত্যি। আমার চোখে অবশ্য সামান্য একটু পার্থক্য ধরা পড়েছে। অবনীদার বর্ণনার চেয়ে কিছুটা বেশি দেখতে পাচ্ছি। এই বাড়তি অংশটুকু হয়তো অবনীদার চোখ এড়িয়ে গেছে। ব্যাপারটা ভেবে একটু হাসিও পেল। সত্যি মানুষের মন কত বিচিত্র, তার কল্পনা কত দূর পর্যন্ত ডানা মেলতে পারে। রজ্জুকে সর্পজ্ঞান করার মতো ঘটনা তো হামেশাই ঘটছে। অবশ্য তাতে ক্ষতি নেই, উল্টোটা না হলেই ভালো। আর শুধু এমনটাই তো নয়, ডাক্তারি পড়ার সময় এমন রোগীও দেখেছি যাদের চর্মচক্ষে দেখা দৃশ্য বা কানে শোনা শব্দের আদৌ অস্তিত্ব নেই। মনের জটিল রোগের সব কারণ এখনো জানা যায়নি। অবশ্য অবনীদার এমন কোনো মানসিক ব্যাধি ছিল বলে শুনিনি কখনো। অতএব ব্যাধি ট্যাধি কিছুই নয়, সে অবনীদার উর্বর মস্তিষ্কের কল্পনা। এই মুহূর্তে আমার যেমন হচ্ছে, কাজেই হাসিটা একটু চওড়া হলো। মেডিকেল কলেজে অবনীদা আমার 2 বছরের সিনিয়র ছিল। অবনীদার বাড়ি বর্ধমানের এক গ্রামে, আর আমার পুরুলিয়ায়। দুজনেই হোস্টেলে ছিলাম। পড়াশোনার ব্যাপারে অবনীদা খুব গাইড করত। কলেজ ছাড়ার পরেও যোগাযোগটা ছিল। গ্র্যাজুয়েশনের পর মাস্টার্সে দুজনের পড়াশোনার রাস্তা আলাদা হয়ে গেল। পরে অবশ্য দুজনে আবার এক কলেজে পড়াতে শুরু করলাম। ডিপার্টমেন্ট আলাদা, কিন্তু তাতে চা খাওয়া বা আড্ডা কোনোটাই আটকায়নি। প্রায় প্রতিদিনই দেখা হতো। কলেজের দিনগুলোর মতোই গল্প জমে উঠত। দিন 10 আগে অবনীদা কলকাতার বাইরে একটা মেডিকেল কলেজে পরীক্ষা নিতে গিয়েছিল। থাকার ব্যবস্থা হয়েছিল কলেজের কাছাকাছি একটা হোটেলে, নাম হোটেল বন্ধু। পরীক্ষার আগের দিন অবনীদা সেখানে গিয়েই ওঠে। পরীক্ষা নিয়ে পরদিনই বাড়ির পথ ধরবে, এমনই প্ল্যান। কিন্তু অবনীদার প্ল্যান কার্যকরী হয়নি, হবেও না আর কোনোদিনও। পরীক্ষার দিন সকালে অবনীদাকে তাঁরই ঘরের মেঝেতে মৃত অবস্থায় পাওয়া যায়। আমি তখন ব্যাঙ্গালোরে একটা কনফারেন্স। পরে শুনেছিলাম অবনীদার বিস্ফারিত চোখ দুটিতে দারুণ আতঙ্কের ছায়া মৃত্যুর পরেও মিলিয়ে যায় না। দরজা জানালা ভেতর থেকে বন্ধ। ঘরের ভেতরেও সন্দেহজনক কিছু খুঁজে পাওয়া যায়নি। মৃত্যুর কারণ ম্যাসিভ হার্ট অ্যাটাক, আর সময় রাত 1টা থেকে 2টোর মধ্যে। পুলিশের তরফ থেকে এমনই জানানো হয়েছিল। অবনীদার চোখে মুখে ভীষণ ভয়ের ছবি হয়তো তার নিদারুণ যন্ত্রণা আর মৃত্যুকালীন অসহায়ত্বকেই প্রমাণ করে। পুলিশি তদন্তের উপর সম্পূর্ণ আস্থা রাখা সত্ত্বেও অবনীদার মৃত্যু সংক্রান্ত এই তথ্য পুরোপুরি মন মেনে নিতে সায় দিল না। কার্ডিওলজি সংক্রান্ত কোনো সমস্যা অবনীদার ছিল না, কোনো রিস্ক ফ্যাক্টরও ছিল না। মানছি ডাক্তারি বিজ্ঞানে সবসময় 2 2 4 হয় না, এবং এক্ষেত্রেও হার্ট অ্যাটাকে অবনীদার মৃত্যু সম্পর্কে আমার কোনো সংশয় নেই। কিন্তু মনের ভেতর অন্য একটি ব্যাপার কাঁটার মতো খচখচ করছিল। অবনীদার প্রায় ঠেলে বেরিয়ে আসা চোখ দুটিতে যে ভীষণ ভয়ের ছাপ ছিল, শুধুমাত্র যন্ত্রণা আর অসহায়ত্ব দিয়ে কি তার পুরোপুরি ব্যাখ্যা করা যায়? অবনীদার আতঙ্কের কারণ কি? আচমকা হৃদযন্ত্র বিকল হবার সাথে এই আতঙ্কের কি কোনো সম্পর্ক আছে? আমার এই অস্বস্তি আরো দানা বেঁধেছে মৃত্যুর আগে করা অবনীদার একটা হোয়াটসঅ্যাপ মেসেজের জন্য।
রাত 1:15 নাগাদ মেসেজটা আসে। লেখাটা একটু অদ্ভুত। আমার ঘরের জানালার ভারী পর্দার কিছুটা অংশ একদিকে এমন ভাবে জমে রয়েছে যে রাতে আবছা আলোয় দেখে মনে হয় একটা মূর্তি ঘাড় বাঁকিয়ে দাঁড়িয়ে আছে। তা তুমি ওই মূর্তির পাশে গিয়ে দাঁড়াও না। প্রায় সঙ্গে সঙ্গেই উত্তর এলো, সঙ্গে দাঁত বার করা হাসির ইমোজি। দৈনন্দিন জীবনে এসব খুবই সাধারণ ব্যাপার, মনে রাখার মতো তো নয়, তাই ভুলেও গিয়েছিলাম। কিন্তু মৃত্যুর পরে অবনীতার চোখে মুখে দারুণ আতঙ্কের ছবি আমাকে ওই সাধারণ ঘটনাটির কথায় আবার মনে করিয়ে দিল। মাঝরাতে আধো ঘুম চোখে ঘরের ভেতরে আচমকা এমন মূর্তি দেখলে হৃদযন্ত্রে বড় ধাক্কা লাগতেও পারে। আরও একটা ব্যাপার, সেদিন সন্ধ্যায় ফোনে কথা হয়েছিল অবনীতার সাথে। আমি কনফারেন্সে ব্যস্ত থাকায় অবশ্য বেশিক্ষণ গল্প হয়নি, কিন্তু ওই মিনিট 5 কথাবার্তার মাঝেই অবনীতা একটা তথ্য দিয়েছিল। জানিস চয়ন, আমি যে হোটেলে উঠেছি, আমার ছোটবেলার খুব কাছের এক বন্ধু বছর কয়েক আগে এখানেই উঠেছিল। ও অসুস্থ ছিল, হোটেলের কাছে মেডিকেল কলেজ, তাই এখান থেকেই চিকিৎসা করাতো। রাজু অবশ্য আর নেই, একটা অ্যাক্সিডেন্টে চলে যায়। অবনীতার গলা একটু ভারী আর বিষণ্ণ ঠেকছিল। হয়তো অবনীতা প্রিয়জনের মৃত্যু শোকে আচ্ছন্ন হয়েছিল, হয়তো মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছিল। দুর্বল মন ছায়াকে হয়তো কায়া ভেবেছিল, হয়তো তাতেই বিপত্তি ঘটেছিল। সবই হয়তো সেই সীমাবদ্ধ। সত্যিকারের কি হয়েছিল তা হয়তো আর কখনোই জানা যাবে না। সংক্ষেপে এই হলো আমার হোটেল বন্ধুতে আসার প্রাক কথন। অবনীতার মৃত্যু আমার কাছে বড় কষ্টের ব্যাপার। আমি গোয়েন্দা নই, তাই অবনীতার মৃত্যুর তদন্তের প্রশ্নও আসে না, আর সেসবও আগেই চুকে বুকে গেছে। তাই আমার এখানে আসার কারণটা অন্য। অবনীতার মৃত্যু সম্পর্কে কিছুটা কৌতূহল আর কিছুটা স্মৃতি মেদুরতায় আজ আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। কোন ঘরে অবনীতা উঠেছিল, কেমন সেই বিচিত্র পর্দা, এইসব দেখার একটা আগ্রহ ছিলই। তাই প্ল্যান করেছিলাম অবনীতার শেষ রাত যে ঘরে কেটেছিল সেখানে অন্তত একটা রাত কাটাবো। ঘরটি পেতে বিন্দুমাত্র অসুবিধা হয়নি। অবনীতার মৃত্যুর পর থেকেই বন্ধ পড়েছিল। দিন 10 বাদে আবার ওই ঘরের তালা খোলা হলো। খুব স্বাভাবিক ঘরের ভেতর ঢুকেই আমার চোখ চলে গিয়েছিল একমাত্র জানালাটির দিকে। চওড়ায় 4 ফুট তো হবেই, উচ্চতায় প্রায় 7 ফুট। একটা ধাতব রড থেকে কয়েকটা আংটার সাহায্যে গাঢ় বাদামি ভারী পর্দা মেঝে পর্যন্ত ঝুলছে। পর্দার ওপাশে কি আছে বোঝা যাচ্ছে না। পর্দার অনেকটা অংশ জানালার একধারে এনে জড়ো করা, সেদিকটা একটু কুঁচকে উঁচু হয়ে রয়েছে। তার ঠিক পাশে পর্দায় একটা ছোট ছোট ঢেউ খেলছে। প্রায় সবটুকু পর্দায় একধারে জমে আছে বলে বাকি অংশে ঢেউ খেলানো ভাবটা নেই। কেউ হয়তো কখনো পর্দা টেনে একধারে সরিয়েছিল, তারপর ভালো করে আর ছড়িয়ে রাখেনি। রডের ওপর পর্দার বিন্যাসে তাই অসামঞ্জস্য রয়ে গেছে। আমি কাছে গিয়ে মন দিয়ে রডটা দেখলাম, জায়গায় জায়গায় মরচে পড়েছে। আংটাগুলোর অবস্থাও তেমন। সাবধানে কুঁচকে থাকা জায়গাটা থেকে পর্দা টেনে সরাবার চেষ্টা করলাম, লাভ হলো না। কোঁচকানো অংশের আংটাগুলো পর্দার রড আর পেছনের দেওয়ালের ভিতর শক্তভাবে আটকে আছে, সম্ভবত বহুদিনের অব্যবহারের ফল। পর্দা সরিয়ে ওপাশটায় তাকালাম। ঘষা কাঁচের বন্ধ জানালা, মরচে পড়া ছিটকিনি, কিছু মাকড়সার জাল। এই জানালা শেষ কবে খোলা হয়েছে বোঝা যাচ্ছে না। না, পর্দার মধ্যে আমি অস্বাভাবিক কিছুই পেলাম না। জানালার ধার থেকে সরে আমি বাকি ঘরে চোখ বোলাতে লাগলাম। একটা সাধারণ মানের হোটেল রুমে যা যা থাকে সেসব ছাড়া উল্লেখযোগ্য কিছু নেই। জানালার মুখোমুখি মাঝারি মাপের একটা খাট, এছাড়া একটা ছোট টেবিল, চেয়ার,
একটা কাঠের আলমারি, টেলিভিশন, এসব। দরজায় কয়েকটা হুক লাগানো, ওই জামা টামা ছেড়ে রাখা যাবে। সারাদিনে কম ধকল যায়নি। কলেজে খুব চাপ যাচ্ছে, অনেক চেষ্টা করেও একদিনের বেশি ছুটি ম্যানেজ করতে পারিনি। আজও ক্লাস ছিল, নিয়েই ছুটেছি স্টেশনের দিকে। সময়টা পুজোর মাসখানেক আগে। হাওড়া স্টেশনের থেকে ভিড়, চরম কোলাহল, ভ্যাপসা গরম, আর ট্রেনের ভেতরে যাত্রীদের চাপাচাপি সহ্য করে এখানে যখন এসে পৌঁছলাম তখন সন্ধ্যা ঘোর হয়েছে। শরীর জুড়ে দারুণ ক্লান্তি। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বিছানায় বালিশে হেলান দিয়ে পা ছড়িয়ে আধ শোয়া হলাম। ঘড়িতে রাত 10:30। মাত্র কদিন আগে এই সময় অবনীদার সাথে গল্প করছিলাম। অবনীদা হয়তো আমার মতোই বিছানায় শুয়ে আরাম করে কথা বলছিল। কতদিনের সম্পর্ক এক মুহূর্তেই কেমন ছিঁড়ে গেল। মনটা ভারী হয়ে উঠল। আচ্ছা, মৃত্যুতেই কি সব সম্পর্ক, সব যোগাযোগ শেষ হয়ে যায়? মৃতের কি কোনো জগৎ আছে? কেমন সে জগৎ কি জানি, কেউ জানে না। সেই কতকাল থেকেই তো মানুষ এসব প্রশ্নের উত্তর খুঁজে চলেছে। অন্যমনস্ক হয়ে সামনে তাকাতেই চোখ পড়ল পর্দার ওপর। ফ্যানের হাওয়ায় সে দুলে চলেছে। বাইরের পরিবেশ শান্ত, কোথাও কোনো সাড়া শব্দ নেই। এদিকটায় বোধহয় রাত নামে তাড়াতাড়ি। সে রাত গভীর হতেও বেশি সময় লাগে না। একটু আগেও হোটেলের কোথাও রেডিও বাজছিল, 2-3 জনের অস্পষ্ট কথাবার্তাও কানে আসছিল। এখন সেসব থেমে গেছে। কোথাও শাটার ফেলার ঝমঝম শব্দ হলো। মিনিট কয়েক পর একটা কোলাপসিবল গেট বন্ধ হওয়ার শব্দ। তারপর হঠাৎ সব নিচু। আলো নিভিয়ে শুয়ে পড়লাম। একরাশ অন্ধকার এসে ঘরের দখল নিল। প্রথমে কিছুই দেখতে পাচ্ছিলাম না। একটু পর খেয়াল করলাম ডান দিকের দেওয়ালে একটা ছোট্ট 0 ওয়াটের বাল্ব খুব অল্প আলো ঘরময় ছড়িয়ে দিচ্ছে। হালকা নীলাভ আলোয় ঘরের আসবাবপত্র অস্পষ্টভাবে ফুটে উঠেছে। জানালার দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। আবছা আলোয় পর্দার কুঁচকে জড়ো হয়ে থাকা অংশকে দেখে সত্যিই মনে হচ্ছে একটা লোক ঘাড় বেঁকিয়ে আমার দিকে একভাবে তাকিয়ে আছে। ব্যাপারটা এমন আচমকার অভাবনীয় যে স্বীকার করতে দ্বিধা নেই, প্রথমটায় আমি রীতিমতো ঘাবড়ে গেছিলাম। এক মুহূর্তের জন্য মনে হলো হৃদযন্ত্রের ক্রিয়া বুঝি বন্ধ হয়। অবনীদার লেখাটা আবার মনে পড়ল। ভুল কিছুই লেখেনি দাদা। এই যে আমি এতক্ষণ ধরে একভাবে তাকিয়ে আছি, তবু ভুল ভাঙতে চাইছি না। এক সময় তো মনেই হলো আমি বুঝি মিথ্যে, সামনের ওই অলীক মানুষই বুঝি সত্যি। অবশ্য আমার কল্পনার উপাদানে আর একটা বাড়তি জিনিসও যোগ হয়েছে। অবনীদা বোধহয় সেটা খেয়াল করেনি। এই মূর্তির ঠিক পাশেই সামান্য ঢেউ খেলানো পর্দার অংশটাকেও সহজেই আর একটা মানুষ বলে মনে করা যায়, যেন পাশাপাশি দুটো লোক দাঁড়িয়ে আছে। মানুষের কল্পনা প্রবণতা এবং তার শক্তির কথা ভেবে হাসি পেল। আমি পাশ ফিরে চোখ বুঝলাম। ভীষণ ক্লান্ত লাগছে, চোখের পাতা ভারী হয়ে এসেছে, বিশ্রাম প্রয়োজন। প্রায় সঙ্গে সঙ্গে গভীর ঘুমে তলিয়ে গেলাম। রাত তখন কত গভীর ঠিক জানি না। ঘুমের ঘরেই মনে হলো কেউ আমার বিছানার কাছে এসে নিচু গলায় আমায় ডাকছে। হোটেলের বয়টয় হবে বোধহয়। চোখে দারুণ ঘুম জড়িয়ে আছে, মাথাও বোধহয় পুরোপুরি কাজ করছে না। ওভাবেই সাড়া দিলাম। অস্পষ্টভাবে কানে এলো, কেমন আছেন? আজ এলেন, পথে কোনো অসুবিধা হয়নি তো? আমি মুখ বলে পাশ ফিরলাম। আমার কিছু লাগবে কিনা ছেলেটি জানতে চাইল। ঘুম চোখেই বলে আবার পাশ ফিরলাম। অনুভব করলাম ছেলেটি চলে গেছে এবং পর মুহূর্তেই দারুণ আতঙ্কে আমি বিছানা ছেড়ে উঠে বসলাম। নিজের হাতে দরজার ছিটকিনি বন্ধ করে শুয়েছি। দরজার দিকে তাকালাম, ছিটকিনি বন্ধই আছে। তাহলে ছেলেটি ঘরের ভিতর এলো কিভাবে? আমি কি কোনো স্বপ্ন দেখলাম, নাকি সত্যি কি কেউ ঘরের ভেতর এসেছিল? যে এসেছিল সে কে, অথবা কি? তার চলাচলের জন্য আদৌ কি কোনো পথের প্রয়োজন হয়? চোখ মেলে চাইলে আমি দেখতে পেতাম
একরাশ জিজ্ঞাসা মাথায় নিয়ে এদিক ওদিক তাকালাম। মৃদু আলোয় ঘরের ভেতরে কেমন এক অপার্থিব পরিবেশ তৈরি হয়েছে। মনে হচ্ছে এমন অস্পষ্ট ধূসর মায়াবী পরিবেশ যেন কত কাল ধরেই এই ঘরের সঙ্গী হয়ে আছে। এই মায়ার বাঁধনে জড়ালে পার্থিবতার সাথে বুঝি সব সম্পর্ক ছিঁড়ে যায়। ক্লান্ত চোখে পর্দার দিকে তাকালাম। ফ্যানের হাওয়ায় দোদুল্যমান পর্দার দুই মূর্তি কখনো কাছে আসছে তো পর মুহূর্তেই আবার দূরে সরে যাচ্ছে। ভারী পর্দার সাথে খসখসে দেওয়ালের ঘষায় অস্পষ্ট ফিসফাস শব্দ হচ্ছে। নিঝুম রাতে নিস্তব্ধ ঘরে যেন কিছু অশরীরী গোপন ষড়যন্ত্রে মগ্ন। বুঝলাম আর ঘুম হবে না। এক গ্লাস জল খেয়ে খাটে হেলান দিয়ে বসলাম। রাত 1টা বাজে। কদিন আগে এই সময় অবনীদা কি করছিল? সময়ের হিসেবে এতক্ষণে অবনীদার শেষের শুরু হয়ে গিয়েছে। আমি তার শেষ প্রহরে পৌঁছে গিয়েছি। মৃত্যুক্ষণের খুব কাছাকাছি চলে এসেছি। অবনীদার সাথেও কি এত রাতে কেউ এসে কুশল বিনিময় করেছিল? তাতেই কি ভীষণ আতঙ্কিত হয়ে ক্লান্ত চোখে আবার বুঝি একটু ঝিমুনি এসেছিল। আচমকায় সেটা কেটে গেল। ফোনের মেসেজের ভাইব্রেশন, নাকি কেউ কি আমায় ডাকলো ঠিক বুঝলাম না। কে ডাকবে? বসেই ছিলাম। আড়মোড়া ভেঙে সামনে তাকাতেই চক্ষু স্থির। পর্দায় ঘাড় মাখানো লোকটার জায়গাটা একটু ছড়িয়েছে মনে হলো। পাশের লোকটির ক্ষেত্রেও তাই। পর্দার ওপারে সত্যিই যেন মানুষগুলো রয়েছে। রীতিমতো গা ছমছম করতে লাগলো। অবনীদার আতঙ্কিত হওয়ার কারণ আমি পরিষ্কার বুঝতে পারছি। মোবাইল খুলে বসলাম। রাত 1:32। আমার এই বিস্ময়কর অভিজ্ঞতা কাউকে না জানিয়ে তৃপ্তি পাচ্ছি না। একটু ভাবলাম কাকে লেখা যায়। সৌরভের কথা মাথায় এলো। কমিউনিটি মেডিসিনের ছেলে, আমার 2 বছরের জুনিয়র, ভারী হৃদ্যতা আমার সাথে। লিখলাম, আমার ঘরের জানালার ভারী পর্দার কিছুটা অংশ একদিকে এমনভাবে জমে রয়েছে যে রাতে আবছা আলোয় দেখলে মনে হয় একটা মূর্তি ঘাড় বেঁকিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তার পাশেই পর্দার ঢেউ যেন আরেকটি লোক। তা তুমিও ওই মূর্তির পাশে গিয়ে দাঁড়াও না। প্রায় সঙ্গে সঙ্গেই উত্তর এলো, সঙ্গে দাঁত বার করা হাসির ইমোজি। আমি থমকে গেলাম। পর্দার মানুষগুলো আরো বড় হচ্ছে না, তাদের গতিশীলতার আভাসও যেন পাচ্ছি। ফ্যানের হাওয়ায় কি এমনভাবে পর্দা দুলতে পারে? মোবাইল বিছানায় রেখে প্রায় নিঃশব্দে নামলাম। একটু একটু করে এগিয়ে এসে পর্দার সামনে দাঁড়ালাম। কোনো ভুল নেই, পর্দার ওপর 2জন মানুষের অবয়ব পরিষ্কার ফুটে উঠেছে। খুব সাবধানে আমি পর্দার কুঁচকে থাকা অংশের দিকে ডান হাত বাড়িয়ে দিলাম। টের পেলাম আমার হাত কাঁপছে। বুকের ভেতর অস্থির ধুকপুকানি আবার শুরু হয়েছে। আমি মুঠি করে পর্দার প্রান্তটা অত্যন্ত সন্তর্পণে টেনে একটু ঝুঁকে ওপাশটায় তাকালাম। পর্দার ওপাশ থেকে একে একে বেরিয়ে এলো 2জন। একজনের ঘাড়ে বোধহয় চোট আঘাত আছে, সে ঘাড় বাঁকিয়ে দাঁড়িয়ে আছে। অন্যজনকে আমি চিনি, অবনীদা। ফ্যাকাশে রোগাটে হয়ে যাওয়া অবনীদা। কেমন এক ভাঙা ফ্যাসফ্যাসে গলায় অবনীদা বলল, চয়ন, এ রাজু আমার সেই ছোটবেলার বন্ধু। কি কপাল দেখ, রোগ সারাতে এসেছিল অথচ এখানেই বিছানা থেকে পড়ে ঘাড় ভেঙে মরল। এই ঘরের যে কি মায়া, রাজু আর কোথাও যায়নি। আমার মতোই মরার পর এখানেই রয়ে গেল। আমরা বেশ আছি দুজনে। ভীষণ আতঙ্কে আমার চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল। বুকের ভেতর ঢেঁকির পার পড়ছে। দুর্বল নিচু গলায় রাজু বলল, আপনিও আসুন না, 3জন মিলে ভালোই থাকবো। গলা শুনে রাজুকে আমি চিনতে পারলাম। মাঝরাতে আমার সাথে কুশল বিনিময়কারী। বুকের ভেতর আচমকা চাপ ধরা যন্ত্রণা অনুভব করলাম। মেঝেতে পড়ে যাবার ঠিক আগের মুহূর্তে
অবনীদার গলা কানে এলো। আয় জয়ন, আয়, আমি তোকে নিতে এসেছি জয়ন। আয় আয় জয়ন, আয়।